আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ৩৫ বছরের আধিপত্য ধূলিসাৎ, পিছু হটছে ওয়াশিংটন। ইরাক ছাড়ার জরুরি নির্দেশ, তেহরান বাগদাদ মৈত্রীতে দিশেহারা যুক্তরাষ্ট্র। ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত তেল আবিব, মানসিকভাবে ভেঙে পড়ছে ইহুদিরা। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ধস। ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এক হামলায় বাজিমাতে মধুর প্রতিশোধ। ভারত মহাসাগরে ইরানের প্রথম বিধ্বংসী হামলায় ২ বিলিয়নের মার্কিন ডেস্ট্রয়ার ব্যাটেলশিপ সম্পূর্ণ ধ্বংস। কৌশলগত বিপর্যয়ের মুখে নৌবাহিনী। উপসাগরে ইরানের অবরোধে আটকা পড়েছে ২১৯০ জাহাজ। মধ্যপ্রাচ্যে দীর্ঘ কয়েক দশকের প্রায় ৩৫ বছরের আধিপত্য কি তবে শেষের পথে? ইরাকের বর্তমান পরিস্থিতি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজধানী বাগদাদে মার্কিন স্বার্থে বড় ধরনের হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন দূতাবাস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী আক্রমণের সম্ভাবনা দেখছে মার্কিন গোয়েন্দারা। মার্কিন খিতি ও দূতাবাসের সতর্কতা। বাগদাদের গ্রিন জোনে অবস্থিত সুরক্ষিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক জরুরি সতর্ক বার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের উচিত অতি দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে ইরাক ত্যাগ করা। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেওয়ার সক্ষমতা এখন আর তাদের নেই। মূলত ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তি এবং কৌশলী হামলার সামনে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত কোণঠাসা। ওয়াশিংটন এখন এতটাই ভীত যে তারা নাগরিকদের কোনোভাবেই দূতাবাস বা কনসুলেটের ধারে কাছে না আসার পরামর্শ দিয়েছে। ইরাক ইরান অক্ষ শক্তি, মার্কিন আধিপত্যের পতন। এই পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ইরাকের সাধারণ মানুষ এবং শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরানের দিকে ঝুঁকে পড়া। একসময় সাদ্দাম পরবর্তী ইরাককে মার্কিন নিয়ন্ত্রণে রাখার যে নীল নকশা ওয়াশিংটন তৈরি করেছিল তা আজ ধূলিসাৎ। ইরাকি জনগণের একটি বড় অংশ এখন বিশ্বাস করে মার্কিন সেনারা তাদের নিরাপত্তার জন্য নয়, বরং শোষণের জন্য অবস্থান করছে। অন্যদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট পিএমএফের মতো দলগুলো এখন সরাসরি ইরানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই নতুন অক্ষশক্তি শুধু যে সামরিকভাবে শক্তিশালী তা নয়, বরং তারা বাগদাদের রাজপথ এবং নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাব বিস্তার করছে। ফলে মার্কিন ড্রোন বা বিমান হামলা এখন আর তাদের দমাতে পারছে না, বরং মার্কিন হামলার জবাবে মার্কিন সাংবাদিক শেলি কিনস্টনের অপহরণ এবং দূতাবাসের চারিদিকে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে ওয়াশিংটন এখন আত্মরক্ষামূলক অবস্থানে চলে গেছে। র্যাটেলড ওয়াশিংটন, সময় ফুরিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন মার্কিন এই সতর্কতা কোনো সাধারণ রুটিন মাফিক ঘোষণা নয়, বরং এটি তাদের চরম উদ্বেগের বহিঃপ্রকাশ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরাকি নিরাপত্তা বাহিনী মার্কিন অপহৃতদের খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে, যা প্রমাণ করে বাগদাদের ওপর থেকে মার্কিন নিয়ন্ত্রণ কতটা শিথিল হয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে তা কার্যত মার্কিন প্রশাসনের অসহায়ত্বকে প্রকাশ করছে। ইরাকের মাটি থেকে মার্কিনদের বিদায় নেওয়ার এই যে সুর ধ্বনিত হচ্ছে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং বিশ্ব রাজনীতিতে মার্কিনদের ক্রমহ্রাসমান ক্ষমতার এক স্পষ্ট চিত্র। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের পক্ষ থেকে পরিচালিত বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব সহ অন্যান্য প্রধান শহরগুলোকে এক চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে। ভিডিওর তথ্যানুযায়ী ইসরায়েলের এক সময়ের গর্বিত ও অজেয় বলে পরিচিত প্রতিরক্ষা ব্যবস্থা এখন ক্রমবর্ধমান চাপের মুখে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তেল আবিবে আগুনের লেলিহান শিখা ও ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে তেল আবিবের আকাশ বারবার সাইরেন আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে। ভিডিওতে দেখা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, যার ফলে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আবাসিক ভবন এবং রাস্তায় ভয়াবহ আগুনের সৃষ্টি হচ্ছে। পুড়ে যাওয়া গাড়ি, চুরমার হয়ে যাওয়া জানালা এবং ধসে পড়া ভবনের প্রবেশপথগুলো এখন ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ক্লাস্টার ওয়ারহেডের ব্যবহার ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা।
এই হামলার সবচেয়ে ভীতিজনক দিক হল ইরানের ক্লাস্টার স্টাইল ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস হওয়ার পরিবর্তে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সাবমিউনিশনে বিভক্ত হয়ে বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, বিভ্রান্ত হয়ে পড়ছে। একটি লক্ষ্যের বদলে অসংখ্য দ্রুতগামী টুকরো সামলানো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে। চরম আতঙ্ক ও মানসিক বিপর্যয়। ইসরায়েলি নাগরিক ইহুদিদের মধ্যে এখন কাজ করছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে যা দাঁড়ায়, তাতে স্পষ্ট বর্ণনা করা যায় কিভাবে পরিবারগুলো রাতের পর রাত বাংকার বা মাটির নিচের আশ্রয়কেন্দ্রে কাটাতে বাধ্য হচ্ছে। সাধারণ মানুষ এখন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারছে না। সাইরেন থামলেও ভয় কাটছে না, কারণ অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের অংশগুলো রাস্তাঘাট ও শিশুদের খেলার মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এই দীর্ঘমেয়াদী অস্থিরতা ইসরায়েলিদের মধ্যে গভীর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে, যা তাদের দৈনন্দিন কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য শেষ হতেই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার 2 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করার কিছুক্ষণ পরই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর আগে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থ হতে দেবে না। ট্রাম্প বলেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে তাদের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়ঙ্কর মোড় নিয়েছে। পারস্য উপসাগর বা লোহিত সাগর ছাড়িয়ে এবার সরাসরি ভারত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই হামলার দায় স্বীকার করে একে অপারেশন ট্রু প্রমিস 4 হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, গত মাসের প্রথমার্ধে ভারতের আমন্ত্রণে শ্রীলঙ্কায় একটি নৌবাহিনীর যৌথ মহড়ায় অংশগ্রহণ শেষে ফিরে আসার পথে ভারতের প্রত্যক্ষ মদদে ইরানের একটি যুদ্ধজাহাজ সম্পূর্ণ ধ্বংস করে মার্কিন নৌবাহিনী, যেখানে প্রায় 100 জন নাবিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। এর প্রতিশোধ হিসেবেই এই ঘটনাকে দেখা হচ্ছে। যেভাবে চালানো হলো এই নিখুঁত স্ট্রাইক, কৌশলগত বিশ্লেষণ। ইরানি সামরিক বাহিনী এই হামলার জন্য অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে উন্নত পদ্ধতি অবলম্বন করেছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে বর্ণিত তথ্য অনুযায়ী হামলাটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল দীর্ঘ সময়ের গোয়েন্দা নজরদারির ফল। সবচেয়ে দুর্বল মুহূর্তের সুযোগ। ইরানি বাহিনী মার্কিন ডেস্ট্রয়ারটিকে দীর্ঘক্ষণ ট্র্যাক করার পর সেই মুহূর্তটি বেছে নেয় যখন জাহাজটি মাঝ সমুদ্রে অন্য একটি সাপ্লাই জাহাজের সাথে জ্বালানি সংগ্রহের কাজ করছিল। এই সময়ে যুদ্ধজাহাজগুলো একটি হোস পাইপ দিয়ে অন্য জাহাজের সাথে বাধা থাকে, যার ফলে তাদের নড়াচড়া করার ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসে। এই ম্যাক্সিমাম ভালনারেবিলিটি বা সর্বোচ্চ দুর্বলতার সুযোগটি নিয়েছে ইরান। দ্বিমুখী আক্রমণ পদ্ধতি। হামলাটি চালানো হয়েছে দুটি ভিন্ন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে, যা আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। গড 380 এটি একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল। এটি অত্যন্ত উচ্চতা থেকে শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে। তালাইয়ে এটি একটি লো অল্টিটিউড ক্রুজ মিসাইল, যা সমুদ্রের পানির সমান্তরালে রাডারের চোখ ফাঁকি দিয়ে উড়ে গিয়ে জাহাজের ওয়াটার লাইনে আঘাত করতে সক্ষম। এই দুটি ক্ষেপণাস্ত্র একসাথে আসার কারণে জাহাজের অত্যাধুনিক ইজিস প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে আকাশ এবং সমুদ্রপৃষ্ঠ দুই দিক সামলাতে গিয়ে হিমশিম খায় এবং ব্যর্থ হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ারের পাশাপাশি জ্বালানি সরবরাহকারী জাহাজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সাপ্লাই জাহাজে প্রায় 1,60,000 ব্যারেল জ্বালানি ছিল, যা হামলার পর বিশাল আগুনকাণ্ডের সৃষ্টি করে। প্রায় $2 বিলিয়ন মূল্যের এই ডেস্ট্রয়ারে হামলা বিশ্বজুড়ে নৌ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। মার্কিন প্রতিক্রিয়া ও নীরবতা। পেন্টাগন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো নিশ্চয়তা বা অস্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করছেন, যখন কোনো হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ
পরিমাণ বেশি হয় বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় তখন ওয়াশিংটন সাধারণত কৌশলগত নীরবতা পালন করে। এর আগে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপে হামলার সময়ও একই ধরনের ধীরগতি সম্পন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $126 পৌঁছেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের এই পাল্টা আঘাত প্রমাণ করছে যে দেশটি তার সামরিক সক্ষমতা হারানোর পরিবর্তে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে বুধবার আরব উপসাগরে আটকা পড়ে অন্তত 2190টি বাণিজ্য জাহাজ। এর মধ্যে 320টিরও বেশি তেল ও গ্যাস ট্যাঙ্কার। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কেবল সীমিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত জাহাজ চলাচল করছে। খবর আরব নিউজের। আটকা পড়া জাহাজগুলোর মধ্যে 12টি খুব বড় গ্যাসবাহী জাহাজ এবং 50টি খুব বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার জানিয়েছে, মঙ্গলবার ও বুধবারের মধ্যে মাত্র 6টি জাহাজ প্রণালীটি অতিক্রম করতে পেরেছে। সাধারণত এ প্রণালী দিয়ে আগে দৈনিক 120টি জাহাজ চলাচল করেছে। যে জাহাজগুলো প্রণালীটি অতিক্রম করেছে সেগুলোকে ইরানের উপকূলের কাছে লারাক দ্বীপের একটি অনুমোদিত করিডোর দিয়ে পাঠানো হয়েছে। গত সপ্তাহ থেকে অন্তত 48টি জাহাজ এই পথটি ব্যবহার করেছে, যার বেশিরভাগই ইরান বা তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কযুক্ত দেশগুলোর জাহাজ। 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান প্রণালীটির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যেটি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস চলাচল করে। যেসব জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে তাদের $20 লাখ পর্যন্ত মাশুল দিতে হচ্ছে, যাকে তেহরান টোল বুথ বলা হচ্ছে। যদিও ইরান ইঙ্গিত দিয়েছে যে মালয়েশিয়া সহ মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই মাশুল মওকুফ করা হতে পারে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে পেট্রোনাস, সাপারা এনার্জি এবং এমআইএসসির মতো কোম্পানির মালিকানাধীন বেশ কয়েকটি ট্যাঙ্কার যাতায়াতের অনুমতির অপেক্ষায় রয়েছে। তেহরান কুয়ালালামপুরকে আশ্বস্ত করেছে যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে তাদের জাহাজের ওপর কোনো টোল আরোপ করা হবে না। তবে কর্মকর্তারা সতর্ক করেছেন যে বিপুল সংখ্যক জাহাজ নোঙর করে অনুমোদনের অপেক্ষায় থাকায় যাতায়াতে বিলম্ব হতে পারে। চীন নিশ্চিত করেছে যে সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের পর তাদের অন্তত 3টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে 2টি কন্টেইনারবাহী জাহাজ উপসাগরটি ত্যাগ করেছে। বিশ্লেষকরা বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনো ইরানি নয় এমন কন্টেইনার জাহাজ উপসাগর ছেড়ে গেল। আরও কয়েকটি জাহাজও বের হতে সক্ষম হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতের অপরিশোধিত তেল বহনকারী একটি গ্রিক পরিচালিত ট্যাঙ্কার এবং জরুরি সরবরাহ বহনকারী বেশ কয়েকটি ভারতীয় পতাকাবাহী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজ। জাহাজ চলাচল সূত্র জানিয়েছে, মাইন, মিসাইল এবং ড্রোনের মতো ঝুঁকি থেকে বাঁচতে কিছু নাবিকদল রাতে জাহাজ চালানো বা ট্র্যাকিং ট্রান্সপন্ডার নিষ্ক্রিয় করার মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের বিরোধের কারণে সৌদি আরব এবং কাতারের মতো প্রধান উৎপাদকদের জ্বালানি রপ্তানি কার্যত বন্ধ রয়েছে এবং শত শত জাহাজ ও আনুমানিক 20,000 নাবিক এখনও উপসাগরের মধ্যে ও আশেপাশে আটকা পড়ে আছেন। প্রণালীটি অতিক্রম করে তেলবাহী একটি পাকিস্তানি জাহাজ বুধবার দক্ষিণের বন্দরনগরী করাচিতে পৌঁছেছে এবং আরেকটি জাহাজ বিকল্প পথে বন্দরে এসেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে আরও চালান আসার সম্ভাবনা রয়েছে। এই সংকট ক্রমবর্ধমান আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক প্রচেষ্টাকে জোরালো করেছে। নৌ চলাচল অব্যাহত রাখার উপায় বের করতে ব্রিটেন প্রায় 35টি দেশের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে। অন্যদিকে চীন ও পাকিস্তান যৌথভাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপদ পথ নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তেহরানকে অবরোধ তুলে নেওয়ার দাবি পুনরাবৃত্ত করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে দেশটি তা না মানলে ওয়াশিংটন কঠোর সামরিক ব্যবস্থা নিতে পারে।